সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করছি ভালো আছো সবাই। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সাথে আছি আমি সমীর কান্তিনাথ, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান, চট্টগ্রাম কলেজ। আজকে আমাদের আলোচনার বিষয় মেথডস অফ স্টাডিং ভেজিটেশন। শুরুতে চলো আমরা আমাদের আলোচনার বিষয় সম্পর্কে একটু দেখে নিই। যে আজকে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব তার মাঝে আছে মেথডস অফ স্টাডিং ভেজিটেশন, এর মাঝে কোয়ান্টিটেটিভ and qualitative analysis, measurement of vegetation by quadrant, transect, point methods, study of communities, community dynamics. এতটুকুন আমরা আজকে আলোচনা করব। এই যে ক্লাসিফিকেশন অফ কমিউনিটি, এটা আমরা পরবর্তী দিনের আলোচনার সাথে আলোচনা করব। আলোচনার সুবিধার জন্য আমি এটুকুন ভাগ করে নিলাম। তাহলে চলো মূল আলোচনায় যাই। স্টাডি অফ ভেজিটেশন অর্থাৎ উদ্ভিজ্জ জরিপ বলা যেতে পারে। উদ্ভিজ্জ জরিপ বা উদ্ভিজ্জ অধ্যয়ন, এটা বলতে গেলে আমরা যদি বলি কোনো এলাকার উদ্ভিদ রাজি সম্পর্কে জরিপ, সেই জরিপটা তৃণভূমির জন্য হতে পারে, বনভূমির জন্য হতে পারে, কিংবা অন্য এলাকার জন্য হতে পারে। নানা কারণে আমরা এই অধ্যয়ন কাজটা করে থাকি। যে কোনো ভূমির প্রোডাক্টিভিটি অ্যানালাইসিস বা উৎপাদন ক্ষমতা যদি আমরা নির্ণয় করতে চাই, এই অধ্যয়ন জরুরি। আমরা যদি কোনো ভূমির ক্যারিং ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা, তার কতটুকুন সে লোড বা চাপ নিতে পারে, সেটা যদি অধ্যয়ন করতে চাই, সেটার জন্য এটা জরুরি। নানা কাজে আমরা এই ভেজিটেশন স্টাডি করে থাকি। কাজেই ভেজিটেশন স্টাডি করার বিভিন্ন ধরনের পন্থা পদ্ধতি রয়েছে, সে সম্পর্কে আমরা আজকে এই আলোচনার মাধ্যমে ধারণা নেব। এই যে ভেজিটেশন স্টাডির দুই ধরনের বিশ্লেষণ তোমাদের সিলেবাসেই আছে। এই দুই ধরনের বিশ্লেষণ হচ্ছে, প্রথমটা হচ্ছে গুণগত বিশ্লেষণ, দ্বিতীয়টা হচ্ছে পরিমাণগত বিশ্লেষণ। যেই ধারণাগুলি, যেই কোয়ালিটিগুলি শুধুমাত্র কোয়ালিটি বা অপরিমাপযোগ্য অবস্থায় থাকে, সেগুলিকে আমরা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস এর অন্তর্ভুক্ত করি, এবং যেগুলি পরিমাপ করা যায় সেগুলিকে কোয়ান্টিটেটিভ বিশ্লেষণের আওতায় আনি। এখন চলো কোন কোন ক্যারেক্টার গুলি আমরা গুণগত বিশ্লেষণের আওতায় আনবো এবং কোনগুলি আমরা পরিমাণগত বিশ্লেষণের আওতায় আনবো। গুণগত বিশ্লেষণের জন্য এই বিষয়গুলি, যেমন ফ্লোরার গঠন, ফ্লোরিস্টিক কম্পোজিশন, স্তরবিন্যাস বা স্ট্রাটিফিকেশন, ফেনোলজি, জীবনী শক্তি, সমাজবদ্ধতা, সঙ্গবদ্ধতা, বেঁচে থাকার ধরন বা লাইফ ফর্ম, এই বিষয়গুলি আমরা কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের মধ্যে আনি। এবার চলো আমরা একটু আরো বিস্তারিত দেখব। এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা এলাকায় এখানে হার্ব আছে, এখানে ট্রি আছে, এখানে লতা জাতীয় গাছ আছে। তাহলে কোনো একটা এলাকার ফ্লোরার গঠন বা ফ্লোরার কম্পোজিশন যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে ওই এলাকায় যত ধরনের উদ্ভিদ দেখা যায়, সেই সব উদ্ভিদকে কালেকটিভলি ব্যাখ্যা করা হবে। তাহলে কোন এলাকার ফ্লোরার গঠন মানে ওই এলাকায় যত ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যায়, সবকটাই ওই এলাকার ফ্লোরা। স্তরবিন্যাস বা স্ট্রাটিফিকেশন, এটা ছবি দেখো। এইখানে দেখো কিছু উদ্ভিদ সর্বোচ্চ এতটুকুন পর্যন্ত উঁচু হয়েছে, কিছু উদ্ভিদ দেখো আবার এইটুকুন পর্যন্ত উঁচা হয়েছে।
কিছু উদ্ভিদ আরো উঁচা হয়েছে। এই যে এক একটা স্তরকে এক একটা স্ট্রাটা বলে। এই যে বনভূমিতে দেখবা তোমরা বিভিন্ন স্তরের উদ্ভিদ বিভিন্ন উচ্চতায় আছে, এবং এই স্তর বা তার মাথার টপ স্টোরি, উদ্ভিদের টপ স্টোরিটা যে লেয়ারে আছে সেটাই তার স্টোরি। তাহলে বিভিন্ন উদ্ভিদের উচ্চতা বিভিন্ন ধরনের হয়, এবং বিভিন্ন ধরনের উচ্চতার কারণে বনের মাঝে এই ধরনের স্তর দেখা যায়, যেটাকে বলা হয় স্ট্র্যাটিফিকেশন বা স্তর বিন্যাস। ফেনোলজি, এই যে দেখো একটা উদ্ভিদের এই যে বীজ থেকে একটা চারা উৎপন্ন হচ্ছে, চারাটা ধীরে ধীরে বড় হচ্ছে, ম্যাচিউর স্টেজে ফুল আসছে, ফুল থেকে ফল হচ্ছে, এবং ফল পরিপুষ্ট হয়ে গেছে। এই যে জীবন ক্রম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এই যে তার যে ক্রম ধারাবাহিক জীবন ক্রম, তার এক একটা স্টেজে তাকে এক এক ধরনের রূপে দেখা যায়। এই যে তার রূপের যে পরিবর্তন, তার যে বহিরাঙ্গিক এবং অন্তরাঙ্গিক পরিবর্তন, এইটাকে বলা হয় ফেনোলজি। এই তোমরা ছবির দ্বারা আশা করছি আরো ভালো বুঝতে পেরেছো। জীবনী শক্তি বা ভাইটালিটি, কেউ কেউ ভাইভালিটিও বলে, অর্থাৎ একটা উদ্ভিদে যখন বীজ থাকে তার অঙ্কুরিত হওয়ার ক্ষমতা, এবং যদি অঙ্কুরিত হয় তার বেড়ে ওঠার যে ক্ষমতা, তার প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকার যে ক্ষমতা, সেটাকে বলা হয় ভাইবিলিটি বা জীবনী শক্তি। সঙ্গবদ্ধতা বা সোশিয়েবিলিটি, এই যে দেখতে পাচ্ছ এখানে মশ, অনেক সময় দেখবা অনেক উদ্ভিদ আছে যারা একই জাতের উদ্ভিদ এক জায়গায় দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে। যেমন এই যে দেখতে পাচ্ছ মশ, দুর্বাঘাস, এরা একই জাতীয় উদ্ভিদ একই জায়গায় দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে। এই ক্যারেক্টারটাকে বলা হয় সমাজবদ্ধতা বা সোশিয়েবিলিটি। সঙ্গবদ্ধতা, যেটা আমরা সব সময় দেখি প্রকৃতিতে, হার্ব, শ্রাব, ট্রি, নানা ধরনের লতা, নানা ধরনের উঁচু বৃক্ষ একে অন্যের সাথে মিলেমিশে জড়াজড়ি করে আছে। খুব কম ক্ষেত্রে দেখা যায় একটা গাছ আর একটা গাছের সাথে অ্যান্টাগনিস্টিক আচরণ করে। এটা যে করে না এমন নয়, করে, কিন্তু সাধারণত এই যে উদ্ভিদ কুল একে অন্যের সাথে নির্ভর করে পরস্পরের সাথে মিলেমিশে থাকে। এইটার এই বৈশিষ্ট্যটাকে বলা হয় সঙ্গবদ্ধতা বা অ্যাসোসিয়েশন। লাইফ ফর্ম, লাইফ ফর্ম হচ্ছে এই যে প্রতিকূল পরিবেশে এক একটা উদ্ভিদ তার এক একটা অংশ জীবিত রাখে, এবং পরবর্তীতে অনুকূল পরিবেশে সে আবার বিস্তার লাভ করে। তাইলে প্রকৃতিতে টিকে থাকার জন্য সে তার দেহের এক একটা অংশকে এক এক ভাবে মডিফাই করে, এবং সেটা চরম অবস্থা অতিক্রমের পর আবার ভালো অবস্থায় অনুকূল পরিস্থিতিতে বিকাশ লাভ করে। এই যে বিভিন্ন উদ্ভিদ বিভিন্ন ভাবে এই প্রতিকূলতাটা মোকাবেলা করে, এই ঘটনাটাকে বলা হয়, এই যে পরিবর্তন সেটাকে বলা হয় তার লাইফ ফর্ম বা বেঁচে থাকার ধরন। এটা আমরা যে কমিউনিটি ক্লাসিফিকেশন এর মাঝে আরো বিস্তারিত পড়ব পরের ক্লাসে। এবার আসো গাণিতিক বিশ্লেষণ বা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস প্রসঙ্গে। কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসকে নানাভাবে, নানা মেথডে, নানা প্রক্রিয়ায় আমরা বিশ্লেষণ করে থাকি। যেমন এখানে কিছু প্যারামিটার বা পরিমাপের একক দেওয়া আছে, যেমন পৌনঃপুনিকতা বা ফ্রিকোয়েন্সি, আপেক্ষিক পৌনঃপুনিকতা বা রিলেটিভ ফ্রিকোয়েন্সি, ঘনত্ব বা ডেনসিটি, আপেক্ষিক ঘনত্ব বা রিলেটিভ ডেনসিটি, প্রাচুর্য বা অ্যাবাউন্ডেন্স,
আপেক্ষিক প্রাচুর্য বা রিলেটিভ অ্যাবাউন্ডেন্স, আপেক্ষিক আধিপত্য বা রিলেটিভ ডমিনেন্স, এবং গুরুত্বমান সূচক বা ইম্পর্টেন্স ভ্যালু ইন্ডেক্স, আইভিআই বলি আমরা। আমরা এইসব বিষয়ে এই প্যারামিটার গুলি, এই পরিমাপের এককগুলি সম্পর্কে আরো বিস্তারিত পড়ব। এবার পরিমাপের পদ্ধতির মধ্যে অন্যতম প্রচলিত পদ্ধতি হচ্ছে কোয়াড্রেট পদ্ধতি। এখানে দেখতে পাচ্ছ একটা বর্গাকার অনেকগুলি ঘর, যে বর্গাকার অনেকগুলি ঘর, যদি আমরা এটাকে একটা বনভূমি এলাকা দেখি, বনভূমি এলাকায় দেখবা এটা বর্গাকার অনেকগুলি ঘর। যে কোয়াড্রেট মেথড, কথা হচ্ছে কোয়াড্রা থেকে, কোয়াড্রা মানে এই চার কোণা একটা আকার আকৃতি। এই বিস্তীর্ণ এলাকায় উদ্ভিদ জরিপ করতে গেলে তোমাদেরকে এই উদ্ভিজ্জ এলাকাটাকে ছোট ছোট পরিমাপযোগ্য ভাগে ভাগ করে নিতে হবে। সাধারণত বর্গাকার এই যে পরিমাপের জন্য যে নির্দিষ্টকৃত একক এলাকা, সেটাকে কোয়াড্রেট বলা হয়। এটা বিভিন্ন আকার আকৃতির হতে পারে। যখন বড় উদ্ভিজ্জ এলাকা আমরা জরিপ করব, তখন কোয়াড্রেটের আকার আকৃতি বড় হবে। ছোট ছোট উদ্ভিদ, যেমন হার্ব জাতীয় উদ্ভিদ, এর জন্য আমরা ছোট ছোট কোয়াড্রেট নির্ধারণ করব। সেটা হচ্ছে আমরা কোন এলাকা জরিপ করব সেটার উপর নির্ভর করছে আমাদের কোয়াড্রেটের আকৃতি কেমন হবে। সাধারণত এই লোহার খুঁটি আর না হলে বাঁশের ফালি দিয়ে এ ধরনের খুঁটি তৈরি করা যেতে পারে। এই যে ধরো লম্বা একটা খুঁটি, এই যে লম্বা খুঁটি মাটির সাথে পোতা হলো, এই যে লম্বা খুঁটি পোতা হলো, যে লম্বা খুঁটি পোতা হলো। এই যে সুতা দিয়ে, এই সুতা দিয়ে এইভাবে এইভাবে সুতা দিয়ে এটা ঘিরে নেওয়া হলো। এই যে সুতা দিয়ে ঘিরে নেওয়া হলো। এখন এই যে সুতা দিয়ে তোমার ঘিরে নেওয়া হলো, এই বর্গাকার এলাকায় আমরা কাউন্ট করব বা গুনবো কোন প্রজাতির কতটা উদ্ভিদ আছে। এই যে বর্গাকার চৌকা এলাকা কথাটা থেকে কোয়াড্রেট কথাটা এসছে। কোয়াড্রেটের নানা ধরনের কোয়াড্রেট পদ্ধতি আছে। যেমন এই যে দেখতে পাচ্ছ এখানে এই কোয়াড্রেট গুলি একটা সিরিয়ালি আছে, একটা সারিবদ্ধভাবে আছে। এটা হচ্ছে সিরিয়াল বা সারিবদ্ধ কোয়াড্রেট। এটা রেগুলার কোয়াড্রেট বলি আমরা। এখানে দেখো এক একটা কোয়াড্রেট এক এক জায়গায় আছে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এটাকে র্যান্ডমাইজ বা দৈবচয়িত কোয়াড্রেট, মানে র্যান্ডমলি ওই এলাকায় কোয়াড্রেট গুলি ফিক্স করে তারপর ওই এলাকার ভেজিটেশন জরিপ করা হয়। কোয়াড্রেট যে তালিকা কোয়াড্রেট, যেখানে এই যে কোয়াড্রেট বসানোর পর এখানে কি কি উদ্ভিদ আছে সেটা তালিকা করা হয়, সেটাকে বলা হয় তালিকা কোয়াড্রেট। তালিকা ও সংখ্যা কোয়াড্রেট, লিস্ট কাউন্ট কোয়াড্রেট বলা হয়। লিস্ট কাউন্ট কোয়াড্রেট হচ্ছে তালিকাও করা হচ্ছে এবং কোন জাতের উদ্ভিদ, কোন প্রজাতির উদ্ভিদ কয়টা আছে সেটাও করা হয়। এই নকশা বা চার্ট কোয়াড্রেট, এটা হচ্ছে এই যে কোয়াড্রেট তৈরি করার পর এখানে কোন উদ্ভিদের কোন পজিশনে কোন উদ্ভিদটা আছে সেটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বা ম্যাপিং তৈরি করা হয়, সেটাকে বলা হয় নকশা কোয়াড্রেট বা চার্ট কোয়াড্রেট। ক্লিপ কোয়াড্রেট সাধারণত ঘাস জাতীয় উদ্ভিদের জরিপের জন্য এটা করা হয়। ক্লিপ দিয়ে আমরা কি করি, ক্লিপ দিয়ে আমরা কোনো কিছু যেমন আটকে রাখি, এক্ষেত্রে এই যে কোয়াড্রেট এলাকার পুরো ওই ওটুকুন এলাকায় যেই উদ্ভিজ্জ আছে সেই উদ্ভিজ্জ শুকিয়ে ওজন করে নেওয়া হয় এবং এই বায়োমাস কাউন্ট করে তার জরিপ কাজ করা হয়। কভার কোয়াড্রেট, এই যে একটা উদ্ভিদ কতটুকুন জায়গা, এই যে কতটুকুন জায়গা সে কভার করছে
সে কতটুকুন জায়গা কভার করছে সেইটা নির্ণয় করা হয় এই পদ্ধতিতে। মূল এলাকা কোয়াড্রেট, যে এই যে বেসাল এলাকা, মূল এলাকা কতটুকুন জায়গা সে কভার করছে সেটা নির্ণয় করা হয় এই পদ্ধতিতে। পরীক্ষামূলক কোয়াড্রেট, পরীক্ষামূলক বা পার্মানেন্ট কোয়াড্রেট, এই পদ্ধতিতে একটা জরিপ এলাকার স্থায়ী নকশা তৈরি রাখা হয় এবং পরবর্তী জরিপের সাথে এই পূর্বের জরিপের এটা সমন্বয় করা হয়। আশা করছি এই যে কোয়াড্রেটের যে বিভিন্ন প্রকার সে সম্পর্কে তোমাদের ধারণা তৈরি হয়েছে। এবার আসো ট্রানজেক্ট পদ্ধতি। এখানে লাইন ট্রানজেক্ট, বেল্ট ট্রানজেক্ট এবং পৃথকীকরণ ট্রানজেক্ট, এই 3 ধরনের ট্রানজেক্ট দেখতে পাওয়া যায়। এখানে বিস্তীর্ণ এলাকার, সেটা বনভূমি হতে পারে, সেটা গোচারণ ভূমি হতে পারে, বিস্তীর্ণ এলাকার যদি জরিপ কার্য করা হয় সেখানে এইভাবে লাইন তৈরি করা হয়। লাইন তৈরি করে এইভাবে সেগমেন্ট করা হয়। এই সেগমেন্ট গুলির উদ্ভিজ্জ জরিপ করা হয়, তারপর সেটার একটা গাণিতিক হিসাবের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়। এটাকে বলা হয় বেল্ট ট্রানজেক্ট, বেল্ট ট্রানজেক্ট, বেল্ট ট্রানজেক্ট। আর এই যে পুরো রোয়ের, এই যে পুরো রোয়ের যখন হিসাব নেওয়া হয়, সার্ভে করা হয়, তখন সেটাকে বলা হয় লাইন ট্রানজেক্ট। তাহলে পৃথকীকরণ ট্রানজেক্ট কি? পৃথকীকরণ ট্রানজেক্ট হচ্ছে, যদি এটা সাধারণত কোন এলাকার ক্যারিং ক্যাপাসিটি বের করার জন্য এই জরিপ করা হয়। ধরো এই যে একটা লাইন তৈরি করা হলো অথবা বেল্ট তৈরি করা হলো, এইখানে ধরো গ্রেজিং বা গোচারণ চলছে, এখানেও গ্রেজিং চলছে, কিন্তু এই লাইনটাকে অক্ষত রাখা হয়। তাহলে এই লাইনটাকে অক্ষত রাখা মানে আইসোলেট করে রাখা হয়েছে। তাহলে এই দুইটা লাইনের উদ্ভিদ জরিপ করে এই লাইনের উদ্ভিদ জরিপের সাথে কম্পেয়ার করে এই নির্দিষ্ট সময়ে এই দুইটা অংশে কি পরিমাণ লোড, কি পরিমাণ প্রেসার গেল সেটা বের করে আনা হয় এই পদ্ধতিতে, পৃথকীকরণ বা আইসোলেশন ট্রানজেক্ট পদ্ধতি। আশা করছি লাইন ট্রানজেক্ট, বেল্ট ট্রানজেক্ট এন্ড আইসোলেশন ট্রানজেক্ট সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হয়েছে। যে পয়েন্ট কোয়াড্রেট, এটা একটা কাঠের ফ্রেমের মতো থাকে। এই কাঠের ফ্রেমের এই যে উপরে ছিদ্র করা থাকে এবং কিছু পিন থাকে, লোহার পিন থাকে। র্যান্ডমলি এই অ্যাপারেটাসটা, এই ফ্রেমটা বসানো হয় এবং বসিয়ে এই যে পিনগুলি নিচে উপর থেকে নিচে এইভাবে চাপ দেওয়া হয়। চাপ দিলে যেই স্পেসিসটাতে এটা মার্ক হয় বা ছিদ্র হয় সেইগুলি কেবল জরিপে অন্তর্ভুক্ত করা হয়। পরে সেটা গাণিতিক ক্যালকুলেশন করে এটার ফলাফল বের করা হয়। এজন্য এটাকে বলা হয় পয়েন্ট কোয়াড্রেট, কারণ পয়েন্ট করা হচ্ছে কোন কোন পয়েন্টের মাধ্যমে নির্দিষ্ট করা হচ্ছে কোন কোন উদ্ভিদ এই গণনার মধ্যে, জরিপের মধ্যে আসবে। পৌনঃপুনিকতা, পৌনঃপুনিকতা মানে একই জিনিস বারবার আসাকে বলা হয় পৌনঃপুনিকতা, যেটা আমরা ইংরেজিতে বলি ফ্রিকোয়েন্সি। এই যে দেখো এখানে কিছু স্পিসিস দেখানো হচ্ছে, 1 নম্বর স্পিসিস, এই যে 2 নম্বর স্পিসিস, 3 নম্বর স্পিসিস, 4 নম্বর স্পিসিস, 5 নম্বর স্পিসিস। তাহলে এটাকে যদি আমরা 4 ভাগ করি তাহলে দেখো একই উদ্ভিদের, এই যে এই উদ্ভিদটার বারবার আসছে, আচ্ছা এইটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি বা পৌনঃপুনিকতা। এটার একটা গাণিতিক ফর্মুলা আছে। গাণিতিক ফর্মুলা কি? কোন প্রজাতি পর্যবেক্ষিত নমুনা একক কতটিতে উপস্থিত আছে তার শতকরা হার। তাহলে কিভাবে বের করা হয়? নমুনা এককের সংখ্যা যাতে নির্দিষ্ট প্রজাতি বর্তমান সর্বমোট নমুনা এককের সংখ্যা। তাহলে
ধরো এই যে কোয়াড্রেট করা হলো, এখানে ধরো 4টা, এই যে 4টা একক, একটা, 2টা, 3টাতে আছে। তাহলে এই 4টা এককের মধ্যে, এই 4টা এককের মধ্যে 3টাতে ওই স্পেসিফিক স্পেসিস বা প্রজাতিটা আছে, সেটাকে 100 দিয়ে গুণ করলে যেই ফলাফলটা আসবে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা পৌনঃপুনিকতা। রিলেটিভ ফ্রিকোয়েন্সি কি? নির্দিষ্ট প্রজাতির ফ্রিকোয়েন্সি এবং জরিপকৃত প্রজাতির সকল প্রজাতির ওই জরিপ এলাকায় যে কয়টা প্রজাতির উদ্ভিদ ছিল সেই কটা প্রজাতির ফ্রিকোয়েন্সির যোগফল, আর ওই নির্দিষ্ট প্রজাতির ফ্রিকোয়েন্সি কে 100 দিয়ে গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি বা আপেক্ষিক পৌনঃপুনিকতা। ডেনসিটি, একক এলাকায় উদ্ভিদের উপস্থিতির হারকে ডেনসিটি বলে। সমস্ত নমুনা এককে নির্দিষ্ট প্রজাতির সংখ্যা, নমুনা এককের মোট সংখ্যা। তাহলে এই যে আমার যদি এইটা 4টা কোয়াড্রেট হয়ে থাকে, এই যে 4টা কোয়াড্রেট যদি হয়ে থাকে, তাহলে সমস্ত নমুনা এককে নির্দিষ্ট প্রজাতির মোট সংখ্যা। তাহলে একটা নির্দিষ্ট প্রজাতিতে এই এলাকায়, এখানে, এখানে, এখানে এই কয়টা আছে, যেই নির্দিষ্ট প্রজাতিটা আসে সেটার সংখ্যা। আর এখানে যদি আমার 4টা হয়, 4টা ইউনিট, এটা এটাকে দিয়ে মোট প্রজাতির সংখ্যাকে ভাগ করলে, মোট নির্দিষ্ট প্রজাতির মোট সংখ্যাকে ভাগ করলে যে ফলাফলটা আসবে সেটাকে বলা হয় ডেনসিটি বা ঘনত্ব। তাহলে আপেক্ষিক ঘনত্ব কি? সমস্ত নমুনা এককে নির্দিষ্ট প্রজাতির সংখ্যা, সমস্ত নমুনা এককে বর্তমান সকল প্রজাতির মোট সংখ্যা, এটাকে 100 দিয়ে গুণ করলে যা আসবে সেটা হচ্ছে আপেক্ষিক ঘনত্ব। প্রাচুর্য বা অ্যাবাউন্ডেন্স, সকল নমুনা এককে বিদ্যমান নির্দিষ্ট প্রজাতির মোট সংখ্যা এবং যে সকল নমুনা এককে প্রজাতিটা আছে তার সংখ্যা। এই যে ধরো এইখানে 4টা কোয়াড্রেট আছে, ধরো এখানে 4টা কোয়াড্রেট আছে, সকল নমুনা এককে বিদ্যমান নির্দিষ্ট প্রজাতির সংখ্যা এবং যে সমস্ত নমুনা এককে প্রজাতিটি বর্তমান তার সংখ্যা। তাহলে সকল নমুনা এককে বিদ্যমান প্রজাতিটির মোট সংখ্যা। এখানে যে কটা, এখানে যে কটা, এখানে যে কটা, এখানে থাকলে যে কটা, সেটা দিয়ে যে সমস্ত এককে প্রজাতিটি বিদ্যমান আছে তার সংখ্যা। এখানে যদি 3টাতে থাকে, এটাতে আছে 3টা, এখানে আছে 2টা, এখানে আছে 1টা, তাইলে 3 2 5 1 6টা, এখানে যাবে 6টা, এই 4টার মধ্যে 3 এককে আছে, এই যে হচ্ছে 3টা। তাহলে এইটাই হচ্ছে এই যেটা আসবে ফলাফলটা, সেটাই হচ্ছে তার অ্যাবাউন্ডেন্স বা প্রাচুর্য। এবার আছে আপেক্ষিক প্রাচুর্য, নির্দিষ্ট প্রজাতির মোট সংখ্যা ডিভাইডেড বাই সকল প্রজাতির মোট উদ্ভিদ সংখ্যাকে 100 দিয়ে গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে আপেক্ষিক প্রাচুর্য। আপেক্ষিক আধিপত্য বা রিলেটিভ ডমিনেন্স, কোন প্রজাতির সকল নমুনা একক মোট যতটুকু মূল এলাকা দখল করে সেটাকে সকল প্রজাতি, সকল নমুনা একক মোট যতটুকু জায়গা দখল করে সেটা দিয়ে ভাগ করে 100 দিয়ে যদি গুণ করি, আমরা এটা আপেক্ষিক আধিপত্য বা রিলেটিভ ডমিনেন্স পাবো। বিষয়টা আরেকটু ভালো করে বুঝি। এই যে এটা হচ্ছে কোন প্রজাতির সকল নমুনা এককে মোট যতটুকুন জায়গা দখল করে, এইটা হচ্ছে জায়গা দখল করেছে, এটুকুন হচ্ছে বেসাল এরিয়া, এটুকুন হচ্ছে ক্যানোপি এরিয়া। সকল প্রজাতি সকল নমুনা এককে যতটুকু জায়গা দখল করেছে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। গুরুত্বমান সূচক বা ইম্পর্টেন্ট ভ্যালু ইন্ডেক্স বা আইভিআই, গুরুত্বমান সূচক হচ্ছে এই যে আমরা পৌনঃপুনিকতা বা আপেক্ষিক পৌনঃপুনিকতা, রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করি যদি, তারপর আপেক্ষিক ঘনত্ব যদি বের করি, আপেক্ষিক আধিপত্য যদি বের করি,
তাহলে রিলেটিভ ফ্রিকোয়েন্সি, ডেনসিটি যোগ রিলেটিভ ডমিনেন্স, এই তিনটাকে যোগ করলে আমরা যে ফলাফলটা পাবো সেটা হচ্ছে আইভিআই বা ইম্পর্টেন্স ভ্যালু ইন্ডেক্স। এবার আমরা একটা কোয়াড্রেট কিভাবে ছক করে, অর্থাৎ একটা এলাকায় আমরা যদি জরিপ চালাই, তাহলে জরিপ চালালে সেটা যেই টেবিলে আমরা ইনক্লুড করব, যেই টেবিলে লিপিবদ্ধ করব, সেটার একটা নমুনা। এখানে এই যে একটা কলাম, দুইটা কলাম, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাত, আট, নয়টা কলাম। 9টা কলামের মধ্যে দ্বিতীয় কলামটা বড় থাকবে এবং ওইখানে আমরা যে কয়টা কোয়াড্রেট করব সে কোয়াড্রেট নম্বর থাকবে। কাজেই দ্বিতীয় কলামটা আবার ভাগ হবে, যে কয়টা কোয়াড্রেট করব সে কয়টা কোয়াড্রেট আমরা যে কয়টা কোয়াড্রেট হিসাবে আনবো সে কয়টা কোয়াড্রেটের হিসেবে ভাগ হবে। তাহলে আমরা এই যে এখানে যদি 5টা কোয়াড্রেট হয়, 5টা ভাগে ভাগ করা হলো, তাহলে এখানে যদি উদ্ভিদ প্রজাতি এ, বি, সি, ডি এইগুলি উদ্ভিদ প্রজাতি হয়, তাহলে ওই 1 নম্বর কোয়াড্রেটে এখানে 4টা পাওয়া গেল, 2 নম্বর কোয়াড্রেটে পাওয়া যায় নাই, 3 নম্বর কোয়াড্রেটে 2টা, 4 নম্বর কোয়াড্রেটে 6টা, 5 নম্বর কোয়াড্রেটে তোমার 3টা। এই যে ব্র্যাকেট দিয়ে যেটা আছে, তাহলে কতটুকু এলাকা সে দখল করেছে। কারণ আমাদের এই যে আপেক্ষিক আধিপত্য যদি বের করতে চাই, তাহলে আমাদের এই যে দখলীকৃত এলাকার হিসাব বের করতে হবে। এজন্য এখানেই আমরা এই যে সংখ্যার পাশাপাশি ব্র্যাকেট দিয়ে এই যে দখলীকৃত এলাকার হিসাবটা রেখেছি। এবার মোট প্রজাতির সংখ্যা এবং দখলীকৃত এলাকা, তাইলে এখানে 4 যোগ 2 যোগ 6 যোগ 3, তাহলে 6 3 9, 10 11 12 13 14 15, এই যে 15। এই যে দখলীকৃত এলাকা, এই যে 3.3, 1.8, 4.5, 2.5 যোগ করলে 12.1 হয়। তাহলে এই যে 5টা কোয়াড্রেটের মধ্যে 4টা কোয়াড্রেটে এই প্রজাতিটা আছে। যদি এ প্রজাতিটা বলি, এ প্রজাতিটা 5টা কোয়াড্রেটের মধ্যে 4টা কোয়াড্রেটে আছে। তাহলে আমরা স্বাভাবিকভাবে এই যে ফ্রিকোয়েন্সি বের করলে সেটা 80% পেয়ে যায়। আপেক্ষিক ফ্রিকোয়েন্সি 22.2, যে আপেক্ষিক ঘনত্ব 24.919, আর আপেক্ষিক ডোমিনেন্স 28.40। তাহলে আইভিআই যদি বের করি, আমরা আগে থাকতে জানি রিলেটিভ ফ্রিকোয়েন্সি যোগ রিলেটিভ ডেনসিটি যোগ রিলেটিভ ডমিনেন্স হচ্ছে আইভিআই। আশা করছি এই যে এককগুলি নিয়ে আমরা আলোচনা করলাম, সেই এককগুলি যে কিভাবে এই কোয়াড্রেট তৈরির জন্য কোয়াড্রেট পদ্ধতিতে উদ্ভিজ্জ জরিপের কাজে ব্যবহার করে সে সম্পর্কে তোমাদের পরিষ্কার ধারণা তৈরি হয়েছে। এবার আমরা এই যে টেবিলটা দেখলাম, এই টেবিলে যে বিভিন্ন প্রজাতির পৌনঃপুনিকতা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওই টেবিলের আপেক্ষিক উদ্ভিদ যে 5টা প্রজাতি আছে, সেই 5টা প্রজাতির আপেক্ষিক পৌনঃপুনিকতা, ওই 5টা প্রজাতির আপেক্ষিক ঘনত্ব, আপেক্ষিক আধিপত্য বা ডমিনেন্স বের করে যদি নিই, তাহলে আমরা এই আইভিআই বের করে কোন উদ্ভিদ প্রজাতির আইভিআই কত সেটা আমরা বের করতে পারবো। যদি আমরা এখানে দেখি, এখানে ডি নম্বর প্রজাতির আইভিআই সবচেয়ে কম 25.50। তাহলে আইভিআইটা আমরা কি জন্য নির্ণয় করব? আইভিআইটা নির্ণয় করা হয় এই কারণে, কোনো একটা জরিপকৃত এলাকায় কোন উদ্ভিদটা গুরুত্ব মানে ওই উদ্ভিজ্জ জরিপ এলাকার মধ্যে তার ইম্পর্টেন্সটা কতটুকুন সেটা বের করার জন্য। তাহলে কোনো উদ্ভিজ্জের যদি ইম্পর্টেন্স ভ্যালু ইন্ডেক্স কম হয়,
তাইলে বুঝতে হবে ওই এলাকার উপর তার দখল কম, তার মানে ওই এলাকায় সে দুর্বল, অর্থাৎ ওই এলাকাতে তার সংরক্ষণের ব্যবস্থা না করলে অচিরেই সে ওই এলাকা থেকে হারিয়ে যাবে। তাহলে আইপিআই নির্ণয়ের মাধ্যমে আমরা একটা উদ্ভিজ্জ জরিপ এলাকার মধ্যে কোন উদ্ভিদের কি অবস্থা সেটা নির্ণয় যেমন করতে পারবো, এর মধ্যে যাদের অবস্থা খারাপ তাদের সংরক্ষণের ব্যবস্থা করতে পারবো। এই যে আমরা যেই টেবিলটাতে যেই প্রজাতি, কল্পিত প্রজাতি নিয়ে আলোচনা করেছি, ঊর্ধ্ব থেকে নিম্নক্রম অনুসারে সাজানো হয়েছে। এখানে বি নম্বর প্রজাতির আইভিআই ভালো, তার মানে ওই এলাকায় বি প্রজাতিটা সবচেয়ে বেশি পরিমাণে আছে, আর ডি প্রজাতিটা সবচেয়ে কম পরিমাণে আছে। যদি সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয় তাহলে অবশ্যই ডি এর জন্য সংরক্ষণের ব্যবস্থা নেওয়া উচিত। এবার আমরা একটা জিনিস দেখবো, ফাইটোগ্রাফ। এবার আমরা ফাইটোগ্রাফ কিভাবে অঙ্কন করতে হয় এটা দেখব। ফাইটোগ্রাফ হচ্ছে একটা ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন, যেটা দ্বারা উদ্ভিদের রিলেটিভ ডমিনেন্স, রিলেটিভ ফ্রিকোয়েন্সি এবং রিলেটিভ ডেন্সিটি সাপেক্ষে ইম্পর্টেন্ট ভ্যালু ইন্ডেক্স কে একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। তাহলে কিভাবে ফাইটোগ্রাফটা অঙ্কন করতে হয় এটা আমরা দেখি, চলো। প্রথমে একটা বৃত্ত আঁকতে, একটা সার্কেল আঁকবো। সার্কেল আঁকার পর সেটাকে এই যে উলম্ব ভাবে সমান দুই ভাগে ভাগ করব, যেন সেটা এই যে কেন্দ্র দিয়ে যায়। তারপর আবার হরিজন্টালি দুই ভাগে ভাগ করব, তাও কেন্দ্র দিয়ে যেন যায়। তাহলে এই যে ভার্টিক্যাল লাইন আর হরিজন্টাল লাইনের মিলনস্থল, এই যে 0 বিন্দু আমরা নির্ণয় করব। এবার 0 বিন্দুতে এই 0 বিন্দু থেকে এই ব্যাসার্ধ পর্যন্ত এখানে 100 ধরবো। তাহলে এখানে 50, তাহলে 50 হলে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এইভাবে 100 নিলাম। আবার তার ঠিক বাম দিকে এদিকেও ঠিক 100 নিলাম, 100টা ঘর ক্রিয়েট করলাম। তাহলে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। এবার 0 বিন্দু থেকে নিচের দিকেও 100 ক্রিয়েট করলাম, 100। তাহলে এই যে 50, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। কিন্তু 0 বিন্দু থেকে উপরের দিকে আমরা ওখানে ঘর ক্রিয়েট করব 300টা, এখানে 300। তাহলে 300 হলে এখানে হয় 150, তাহলে এখানে 150 হলে এখানে হয় 50, 100, 150, এখানে 300টা। তাহলে 50, 50, 50, 100, তাহলে ধরো এখানে 100, এখানে ধরো 200, এখানে 300। এবার এই যে এই ডানে বাঁয়ে নিচে সব 100 করে, আর উপরে হচ্ছে 300। ডানে সাধারণত রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা বসানো হয়, এখানে এটা বাঁয়ে দিলেও কোনো সমস্যা নাই, কারণ 100। এখানে রিলেটিভ ডেন্সিটি আর নিচে রিলেটিভ ডমিনেন্স, এটা দিলাম। এই পয়েন্টগুলি যদি রিলেটিভ ফ্রিকোয়েন্সি কারো যদি ধরো এখানে আমরা 50 ধরেছি, 40 হয়, এই যে 40 হয়, 40। রিলেটিভ ডেন্সিটি যদি ধরো 30 হয়, এই যে ধরো 30। আর রিলেটিভ
ডমিনেন্স যদি 50 হয়, ধরো 50, আর রিলেটিভ ফ্রিকোয়েন্সি গেল, রিলেটিভ ডমিনেন্স গেল, রিলেটিভ ডেন্সিটি গেল। এখন এই তিনটা যোগ করলে এখানে আসে 30, 40 আর 50 হয় 120। তাহলে এইখানে 120 ধরলাম। এবার এই 30-এর সাথে 10, 20, 30, এই 30-এর সাথে এই 120-কে যোগ করলাম। এবার এই 40-এর সাথে 120-কে যোগ করলাম এবং 50-এর সাথে, এবার এই 50-এর সাথে 30 এই বিন্দু যোগ করলাম এবং 40-এর সাথে 50 এই বিন্দু যোগ করলাম। তাহলে হয়ে গেল একটা ফাইটোগ্রাফ, যেটার মাধ্যমে আমরা কোন উদ্ভিজ্জ এলাকার এই চিত্রের মাধ্যমে রিলেটিভ ডমিনেন্স, রিলেটিভ ফ্রিকোয়েন্সি, রিলেটিভ ডেন্সিটি এবং ইম্পর্টেন্স ভ্যালু ইন্ডেক্স এট এ টাইম একই সাথে একটা ছবির মাধ্যমে বুঝতে পারছি। আশা করছি কোয়াড্রেট পদ্ধতিতে কিভাবে একটা নির্দিষ্ট এলাকার উদ্ভিদ জরিপ কাজ করে এবং কিভাবে একটা ফাইটোগ্রাফ তৈরি করা সম্ভব সে সম্পর্কে তোমাদের পরিষ্কার ধারণা তৈরি হয়েছে। এবার আমরা কমিউনিটি ডিনামিক্স সম্পর্কে একটু করে জানার চেষ্টা করব। তোমরা এর পূর্বের ক্লাসগুলিতে ইকোসিস্টেম ডিনামিক্স সম্পর্কে জেনেছো। এই যে ইকোসিস্টেম ডিনামিক্স যখন কোনো একটা কমিউনিটি মধ্যে কাজ করে তখন সেটাই আসলে কমিউনিটি ডিনামিক্স। প্রকৃতপক্ষে ডিনামিক্স হচ্ছে ইকোসিস্টেমের একটা অবিচ্ছেদ্য অংশ, কারণ ইকোসিস্টেম গতিময় প্রক্রিয়া। এখানে উৎপাদক, খাদক, বিয়োজক পরস্পরের সাথে এই যে শক্তির ট্রান্সফার হচ্ছে এবং একটা ছন্দময় ব্যবস্থা চালু আছে গতিশীলতার কারণে। এই যে মাইগ্রেশন, ইসিস, এগ্রিগেশন, ইনভেশন, কম্পিটিশন, রিঅ্যাকশন, স্টেবিলাইজেশন, এই নানা প্রক্রিয়ায় একটা উদ্ভিদ কমিউনিটি এই শুরু থেকে এই উদ্ভিদহীন এলাকা থেকে নানা ধরনের ক্রমাগমন এর মধ্য দিয়ে এটা এলাকায় প্রতিষ্ঠিত হয় এবং পুরো এলাকায় একটা অনেকগুলি ক্রিয়া প্রতিক্রিয়া মাধ্যমে প্রতিষ্ঠা পেতে হয়। এটাই মূলত একটা কমিউনিটির ডিনামিক্স বা কমিউনিটির গতিময়তা। এই যে এই একটা কমিউনিটি একটা ইকোসিস্টেমে টিকতে হলে তাকে যেমন এই যে এনার্জি উপর নির্ভর করতে হয়, কিভাবে নির্ভর করতে হয়, ওই কমিউনিটি যদি উৎপাদক না হয়ে অন্য কোন স্তরের খাদক হয় তাহলে সে উৎপাদকের উপর নির্ভর করে, উৎপাদকের উপর নির্ভর করার পর ওই কমিউনিটির উপর নির্ভরশীল অন্য কোন উদ্ভিদ বা প্রাণী। তাহলে যদি উদ্ভিদ কমিউনিটি হয়, উদ্ভিদ কমিউনিটির উপর নির্ভরশীল প্রাণী, আবার প্রাণী কমিউনিটি হইলে ওই পশু পাখির উপর নির্ভরশীল অন্য কোন জীবগোষ্ঠী, জীব সম্প্রদায় এর উপর নির্ভর করে এবং প্রতিনিয়ত একটা শক্তির স্থানান্তর এবং পুষ্টির বিনিময়ের মধ্য দিয়ে একটা গতিময় প্রক্রিয়া স্থাপিত হয়। সেটাই মূলত কমিউনিটি ডিনামিক্স। আশা করছি বুঝতে পেরেছ। এই আলোচনার জন্য আমি এই বইগুলির সহায়তা নিয়েছি। এই ইন্টারনেট লিঙ্কগুলিতে এই বিষয়ে পর্যাপ্ত তথ্য আছে, তোমরা চাইলে এখানে ভিজিট করে দেখতে পারো। আশা করছি আজকের আলোচনা থেকে তোমরা উদ্ভিজ্জ জরিপের গুণগত বিশ্লেষণ কি, পরিমাণগত বিশ্লেষণ কি এ সম্পর্কে একটা ধারণা পেয়েছো। পরিমাণগত বিশ্লেষণের যে বিভিন্ন পদ্ধতি, যেমন
কোয়াড্রেট মেথড, ট্রানজেক্ট মেথড, পিন পয়েন্ট মেথড এগুলি সম্পর্কে তোমাদের ধারণা তৈরি হয়েছে। কোয়াড্রেট মেথডে কিভাবে জরিপ কার্য করবে, কিভাবে তালিকা তৈরি করে বিভিন্ন প্যারামিটার হিসাব করবে, এই প্যারামিটার গুলি সম্পর্কে তোমাদের ধারণা তৈরি হয়েছে এবং ফাইটোগ্রাফ কিভাবে তৈরি করবে সেটাও তোমরা পারবে আশা করছি। এর বাইরেও কমিউনিটি ডিনামিক্স সম্পর্কে তোমাদের ধারণাটা আরো পাকাপোক্ত হয়েছে। আজ এ পর্যন্ত, পরের ক্লাসে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।